রোশানাল মাথা ঝাঁকিয়ে নিজেকে সামলে নিতে চাইল। বুকের ভেতর ভয়ঙ্কর যন্ত্রণা চেপে বসল। শরীরের সমস্ত শিরা উপশিরা ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে ওর যন্ত্রণার ছায়াটা তীব্র রাগে পরিণত হলো। ওর হানি বার্ড কিছুতেই অন্য কারোর হতে পারে না। প্রয়োজনে ওই লোকটাকে খুন করে হলেও ওর হানি বার্ডকে ওর কাছে ফিরিয়ে নিয়ে আসবে। ওই মেয়েটাকে ছাড়া তো রোশানাল মরেই যাবে। আর এক মুহূর্তও সময় নষ্ট না করে রোশানল নিজের ফোনটা তুলে নিয়ে কাঙ্ক্ষিত একটা নাম্বার ডায়াল করলো। অপর প্রান্ত থেকে কলটা রিসিভ হতেই শোনা গেল রোশানল তীক্ষ্ণ ধারালো কণ্ঠস্বর। আগামী 24 ঘন্টার মধ্যে মধুর সম্পূর্ণ তথ্য আমার চাই। ওর ছেলে এবং তার সাথে সম্পর্কিত সবার একটা ডিটেলস যেন বাকি না যায়। এইদিকে রিকশাটা স্কুলের সামনে এসে থামতেই ভাড়া মিটিয়ে নামলো মধু। ও এক মুহূর্ত অপেক্ষা না করে সোজা স্কুলের দিকে ছুটে গেল। গেটের ভেতর প্রবেশ করতেই মধুর মনে হলো বুকের ভেতরের হৃৎপিণ্ডটা যেন গলা পর্যন্ত উঠে এসেছে। ওর চোখ দুটো চারিদিকে উন্মাদের ন্যায় প্রতিটা জায়গায় দেখে চলেছে। আরো কিছু দূর এগিয়ে যেতেই ডান দিকের কর্নার বরাবর চোখ পড়তেই থমকে দাঁড়ালো মধু। কাঠের লম্বা একটা বেঞ্চের উপরে বসে আছে মায়া। ওর হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরা অবস্থায় বসে আছে মেহরান। মধু থমকে যাওয়া নিঃশ্বাসে সেই দিকে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। ওর ছেলে তো এখানে, তাহলে মায়া যে বলল সে মেহরানকে খুঁজে পাচ্ছে না। প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খেলেও মধু আর এক মুহূর্তও দেরি করল না। ও দৌড়ে গিয়ে হাঁপাতে হাঁপাতে ছেলেকে বুকে জড়িয়ে নিল। মেহরান, আমার বাচ্চা, আমার সোনা ছেলে, কোথায় গিয়েছিলে তুমি? মধু ওর মাথা, গাল, কপাল সব জায়গায় পাগলের মতো চুমু দিতে লাগলো। বাচ্চা ছেলেটা ছোট ছোট হাতে মায়ের গলা জড়িয়ে ধরলো। মধু আরো জোরে ওকে বুকের সাথে এমন ভাবে চেপে রাখলো যেন বুকের ভেতরে ঢুকিয়ে ফেলবে। অনেকটা সময় পর মধুর নিঃশ্বাস ঠিক হয়ে আসলো। ও জোরে কয়েকটা দম টেনে মাথা তুলে মায়ার দিকে তাকালো। ওর চোখ দুটো আগুনের মতো লালচে আভা ছড়াচ্ছে। বোনের এমন দৃষ্টিতে মায়া আনমনে একটা শুষ্ক ঢোক গিলে ফেললো। কি কি হলো আপু? এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? মধু কোনো জবাব দিল না, তবে ওর চোখ দুটো স্পষ্ট বলছে, তুই বললি ওকে পাচ্ছিস না, তাহলে এখন এখানে বসে আছিস কিভাবে? মায়া কোনো রকমে হেসে আস্তে করে শুধায়, আপু, তোর রাগের কারণ আমি বুঝতে পারছি, কিন্তু আমি সত্যি বলছি, যখন আমি স্কুলে এসে পৌঁছাই তখন আমি সত্যি ওকে খুঁজে পাইনি। আমি চারিদিকে খুঁজেছি, ক্লাসরুমে গিয়েছি, দারোয়ানকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিছুই বলতে পারেনি। মায়া এক মুহূর্ত থেমে ফের শুধায়, এই তো কিছুক্ষণ আগেই দারোয়ান এসে বলল মেহরান নাকি গেটের সামনে দাঁড়িয়ে আছে। এক সেকেন্ড সময় নষ্ট না করে আমি দৌড়ে ওর কাছে যাই। যে ভয় আমি পেয়েছিলাম সেটা তুই বুঝবি না আপু। মধু ছেলের মাথার উপরে হাত রেখে দাঁড়িয়ে আছে। মায়ার কণ্ঠস্বর এবার নরম হয়ে আসে। ওকে এনে বেঞ্চে বসিয়ে জানতে চাইলাম এতক্ষণ কোথায় ছিল, কাউকে কিছু না জানিয়ে কোথায় গিয়েছিল। কিন্তু তোর ছেলে কি উত্তর দিল জানিস? কোথায় ছিল সেটা না বলে উল্টো তার পাপার কথা জিজ্ঞেস করতে লাগলো। ওর বন্ধু ফাহিমের পাপা নাকি ফাহিমকে অনেক খেলনা এনে দেয়, অনেক অনেক আদর করে। ও আমাকে বলে, মামুনি আমার পাপা কবে আসবে? মাম্মা কেন আমার পাপার বিষয়ে কিছু বলে না? মধুর বুকটা ধক করে উঠল। ও ইচ্ছে করেই ছেলেকে জাওয়াদের কথা বলল না। মধু চায় না ওর ছেলেটাও জাওয়াদের মতো করে ওর জীবন থেকে হারিয়ে যাক। মধুর চোখ এখনো স্পষ্ট ভাসে সেই দিনের কথা, যেই দিন জাওয়াদ মারা গেল। তার ঠিক 4 দিন পর ওর বাড়িতে কিছু অপরিচিত লোক এসেছিল ওকে তুলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু মধু কোনো রকমে সেই দিন মায়াকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে এসেছিল। সেই রাতেই ও মায়াকে নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে চলে আসে। এর কিছুদিন পর ও নিজের মধ্যে জাওয়াদের অস্তিত্ব অনুভব করে। এরপর থেকে ছেলে আর বোনকে নিয়ে শুরু হলো মধুর বেঁচে থাকার সংগ্রাম। মধু জানে
জাওয়াদের প্রফেশনের কারণে ওর ছোট ছেলেটা হুমকির মুখে আছে। সেই জন্য তো ছেলেটাকে কখনো জাওয়াদের বিষয়ে জানতে দেয় না। মেহেরান যদি কখনো জাওয়াদের বিষয়ে জানতে চায়, মধু এটা সেটা বুঝিয়ে ছেলেকে সামলে রাখে। মধু একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আর তুই ওকে কি বলেছিস? কিছুই বলিনি, এটা ওটা বানিয়ে বুঝিয়ে দিয়েছি, কিন্তু আমার মনে হয় না তোর ছেলে আমার কথা বিশ্বাস করেছে। এখন বাকিটা তুই সামলে নে। মধু একটা দীর্ঘশ্বাস ফেলে মেহরানের মুখটা দুই হাতের মুঠোয় নিয়ে মুচকি হেসে বলে, আর কখনো কাউকে না বলে কোথাও যাবে না সোনা। তুমি জানো তোমার মামুনি তোমাকে না পেয়ে কতটা ভয় পেয়েছিল? মামুনিকে এভাবে কষ্ট দিতে আছে বলো? মেহেরান কিছুক্ষণ মধুর দিকে তাকিয়ে থেকে বলে, মাম্মা, পাপা কবে আসবে? পাপা কি আমাকে ভালোবাসে না? তুমি দেখো, আমি একদম ভালো ছেলে হয়ে থাকবো। তুমি প্লিজ পাপাকে বলো না আসতে। আমি পাপাকে খুব মিস করি। মধুর চোখ দুটো ছলছল করে ওঠে। ও ছেলেকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলে, তোমার পাপা তোমাকে খুব ভালোবাসে সোনা। তোমার পাপা শীঘ্রই তোমার কাছে চলে আসবে দেখো। বাচ্চা ছেলেটা মধুর কথা তো শুনলই না, উল্টো কান্না করে দিল। তুমি মিথ্যা বলছো, পাপা আমাকে একটুও ভালোবাসে না, একটুও না। আমি খুব খারাপ তাই পাপা আমার কাছে আসে না, আমাকে ভালোবাসে না, একদম ভালোবাসে না। বলেই মেহেরান কাঁধ থেকে স্কুল ব্যাগটা ফেলে কাঁদতে কাঁদতে গেটের দিকে দৌড়ে চলে গেল। মধু টলমল চোখে সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মায়াকে ইশারা করতে মেহেরান এর ফেলে যাওয়া ব্যাগটা তুলে নিয়ে মেহেরানের পেছনে পেছনে চলল। মধু নিজেকে আর সামলে রাখতে পারল না। এতক্ষণের আটকে রাখা কান্নাটা এবার বাঁধ ভাঙা অশ্রুধারার রূপ নিল। ও ধপ করে মাটিতে বসে পড়ে ফুপিয়ে কেঁদে উঠল। জীবনে তো বেশি কিছু চায়নি, শুধু চেয়েছিল একটু শান্তি আর একটু সুখ। তাহলে আল্লাহ সেই সুখের মুখ দেখিয়ে কেন ওকে এইভাবে সারা জীবনের জন্য দুঃখের সাগরে ভাসিয়ে দিল ভেবে পায় না মধু। দুই হাত ভর্তি এক গাদা ফাইল নিয়ে স্টোর রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে মধু। একটা পুরনো অন্ধকার ধুলো জমা রুম, যার দুই পাশের দেওয়াল জুড়ে রাখা কেবল তাক আর তাক ভর্তি ফাইল। রুমের ভেতরটা একেবারে থমথমে অন্ধকারে পূর্ণ, যেন বহুদিন ধরে এখানে কারোর পা পড়েনি। ধুলোর আস্তরণ আর স্যাঁতসেঁতে বাতাসের ঝাপটায় মধুর মুহূর্তে মাথার ভেতরটা ঝিমঝিম করে উঠল। অফিসে আসার কিছুক্ষণ পরই প্রজেক্ট সিনিয়র দিশা এসে বিরক্তির মুখে ফাইলগুলো ধরিয়ে দিয়ে বলেছে, এগুলো স্টোর রুমে রেখে এসো। বাম দিকের কর্নারের সবচেয়ে ওপরের তাকে রাখতে হবে। স্বাভাবিকভাবে মধু ভুরু কুঁচকে বলেছিল, এই কাজটা তো পিয়নকে দিয়ে করিয়ে নিলেও হয়। কথাটা বলার সাথে সাথে দিশার চোখ লাল করে এমন ভাবে তাকিয়েছিল মধুর দিকে, যেন মধু বিশাল কোনো অপরাধ করে ফেলেছে। অফিসে জয়েন করার পর থেকেই মধু টের পেয়েছে দিশা তাকে তেমন একটা পছন্দ করে না। কেন করে না সেটা এখনো অবধি বুঝে উঠতে পারেনি মধু। মেয়েটার চোখে মুখে একটা অদ্ভুত বিদ্বেষ ছড়িয়ে থাকে, যেন মধুর অস্তিত্বটাই তার অসহ্য লাগে। আজ মধুর মনটা এমনিতেই ভীষণ খারাপ। সকালে মেহরানের ঘটনার পর থেকে ওর মন মস্তিষ্ক পুরো অস্থির। এই মুহূর্তেই দিশার সাথে ঝামেলা করার মন মানসিকতাও মধুর নেই। সেই জন্য ও চুপচাপ ফাইল হাতে স্টোর রুমে চলে এসেছে। মধু জানে দিশা ইচ্ছে করেই ওকে এখানে পাঠিয়েছে। ও চাইলে দিশার মুখের উপরে কয়েকটা কড়া জবাব দিতে পারত, কিন্তু দিশা যেই টাইপের মেয়ে, এতে ঝামেলা কমার পরিবর্তে উল্টো আরো ঝামেলা বাড়বে। কি দরকার অযথা ঝামেলা বাড়ানোর? একটা দীর্ঘশ্বাসে বেরিয়ে আসে মধুর অন্তরস্থল থেকে। মধু ফাইল হাতে চারপাশে তাকালো। স্টোর রুমের ভেতরে এতটাই অন্ধকার যে সামনের এক হাত পরিমাণ দূরত্বের জায়গাটা অবধি ঠিক মতো দেখা যাচ্ছে না। মধু সাবধানে এক পা করে এগিয়ে গেল। জানালার ফাঁক দিয়ে সূর্যের আলো কোনো রকমে ভেতরে আসার চেষ্টা করলেও ধুলো আর পুরনো কাঠের তাকগুলো আলোটা পুরোপুরি আটকে রেখেছে। মধু বিরক্ত হয়ে মনে মনে আওড়ালো,
এই রুমে মানুষ কাজ করে কিভাবে? ও হাতড়ে হাতড়ে দেওয়ালের দিকে এগিয়ে গেল। লাইটের সুইচটা খুঁজে বের করতে হবে, কিন্তু যেই দিকেই হাত বাড়ায় সেই দিকেই শুধু ঠান্ডা স্যাঁতসেঁতে ধুলো মাখা দেওয়ালের খসখসে রুক্ষতা ছাড়া আর কিছুই পায় না। মধুর বিরক্তির ভাবটা বেড়ে গেল কয়েক গুণ। তবুও মধু হাল ছাড়ল না। ফাইলগুলো এক হাতে শক্ত করে ধরে রেখে অন্য হাত দিয়ে দেওয়ালের ঘেঁষে সুইচ খুঁজে যেতে লাগলো। কিছুক্ষণের মধ্যে মধু অনুভব করলো ওর কোমরের মধ্যে একজোড়া হাতের বেপরোয়া স্পর্শ। মধু হতভম্ব হয়ে গেল। মুহূর্তের মধ্যেই ওর হাতের ফাইলগুলো মেঝেতে ধপ করে পড়ে গেল। ফাইল পড়ার মৃদু শব্দটা অন্ধকার রুমের প্রতিটি দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকলো। লোকটা ইতিমধ্যেই মধুর কাঁধের ওপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে নেশাগ্রস্তের মতো ওর উন্মুক্ত পিঠে মুখ ডুবিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যেই মধুর শরীরের সমস্ত শিরা উপশিরা জমে গেল। বিস্ময়ে নড়াচড়া করার কথা অব্দিও ভুলে গেল। ক্ষণকালের ব্যবধানে লোকটা ওর কোমর চেপে ধরে ওকে দেওয়ালের সাথে মিশিয়ে ফেলল। সহসাই মধুর সম্বিত ফিরে এলো। ভয়ে আতঙ্কে ও যেই না চিৎকার করতে যাবে ঠিক সেই মুহূর্তেই ওর কোমল অধর জোড়া এক জোড়া শুষ্ক রুক্ষ অধরের মাঝে আবদ্ধ হয়ে গেল। মধু হতবিহ্বলের ন্যায় দাঁড়িয়ে রইল। কিছুক্ষণের মধ্যে ও নিজের অধর জোড়া চিনচিনে ব্যথা অনুভব করলো। লোকটা তীব্র আক্রোশে ওর অধর জোড়া কামড়ে নিচ্ছে। তীব্র লজ্জায় অপমানে মধুর ব্যথায় যেন ভেতরটা বিষিয়ে উঠল। ও ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই লোকটা ওর হাত দুটো নিজের এক হাতের মুঠোয় নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। মধু শত চেষ্টার পরেও নিজেকে ছাড়াতে সক্ষম হলো না। প্রচন্ড ব্যথা ওর চোখের কার্নিশ বেয়ে জলের ধারা নেমে এলো। একটা সময় পর মধু অনুভব করলো ওর ঠোঁটের কোণ বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ছে, কিন্তু সেই তরল চিবুক বেয়ে নেমে আসার পূর্বেই লোকটার মোহগ্রস্ত আগ্রাসী অধরের স্পর্শে মিলিয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত পর লোকটা মধুর অধর জোড়া ছেড়ে দিতেই মধু ফুপিয়ে কেঁদে ফেলল। ও বেশ বুঝতে পারছে এটাই সেই লোক যে কিনা সেই দিন রাতে মাঝে দাঁড়িয়ে ওর সাথে এমন অপ্রীতিকর আচরণ করেছিল, কারণ এই লোকের শরীর থেকে সেই একই পারফিউমের সুবাস ভেসে আসছে। ও কোনো রকমে ফোপাতে ফোপাতে বলল, আপনি কে? কেন এমন করছেন আমার সাথে? কি ক্ষতি করেছি আমি আপনার? লোকটা কোনো জবাব দিল না। সে আঙ্গুলের ডগার সাহায্যে আলতো করে মধুর ক্ষত বিক্ষত রক্তাক্ত ঠোঁটে স্লাইড করতেই মধু কেঁপে উঠল। আর এক মুহূর্ত দেরি না করে সে আবারও মধুর ঠোঁটের উষ্ণতায় ডুবে গেল। তবে এবারের স্পর্শে কোনো আক্রোশের কিংবা রাগ ছিল না, ছিল কেবল একরাশ ভালোবাসা আর তীব্র অস্থির উন্মাদনা। লোকটার ভেজা ঠোঁটের মোহগ্রস্ত আদরে মধুর সমস্ত কায়া শিরশির করে উঠল। লোকটা তীব্র আশ্লেষে ওর কেটে যাওয়া ঠোঁটের রক্ত চুষে নিচ্ছে। মধু ছাড়া পাবার জন্য ছটফট করে উঠলেও, কিন্তু শত চেষ্টার পরেও মধু লোকটাকে নিজের থেকে সরাতে পূর্বের ন্যায় ব্যর্থ হলো। কারণ ওর হাত দুটো এখনো লোকটা একইভাবে দেওয়ালের সাথে চেপে ধরে রেখেছে। ক্ষণকালের ব্যবধানে মধু অনুভব করলো লোকটা ওর ঠোঁট ছেড়ে দিয়ে ওর গলায় মুখ ডুবিয়ে দিয়েছে। ঠিক তার কয়েক সেকেন্ডের মাথায় মধুর মনে হলো ওর গলার পাশটা অসহ্য যন্ত্রণায় ছিঁড়ে যেতে চাচ্ছে। লোকটা ইচ্ছে মতো কামড়ে ওর গলার অবস্থা নাজেহাল বানিয়ে ফেলেছে। কোনো কোনো জায়গায় থেকে আবার ফোঁটায় ফোঁটায় রক্ত গড়িয়ে পড়ছে। মধু এবার শব্দ করে কেঁদেই ফেললো, কিন্তু পাষাণ লোকটা ওর কান্নার দিকে এক ফোঁটাও কর্ণপাত করলো না। তার ঠোঁটের আগ্রাসী উন্মাদনায় স্পর্শ গভীর থেকে গভীর হতে থাকলো। ক্ষণকালের মধ্যেই লোকটা ওর কামিজের জিপার খুলে কাঁধের ঊর্ধ্ব অংশ উন্মুক্ত করে ফেলল। মধুর বুঝতে বিন্দু পরিমাণও বাকি রইল না এই মুহূর্তে ওর সাথে কি হতে চলেছে। ছাড়া পাওয়ার জন্য ও চিৎকার করতে নিলে লোকটা এক হাতে ওর মুখ চেপে ধরে কাঁধে মুখ ডুবিয়ে দিল।
মধু ছটফট করে উঠলে ওর কাঁধের ফর্সা ত্বকে লোকটার ধারালো দাঁত বসে গেল। অসহ্য ব্যথায় আর যন্ত্রণায় ওর চোখের কোণ বেয়ে জলের উষ্ণ ধারা সমানে গড়িয়ে পড়তে থাকলো। একটা সময় পর মধু হাল ছেড়ে দিয়ে স্থির হয়ে গেল। লোকটা মনে মনে হাসলো, অতঃপর হাঁটু গেড়ে বসে মধুর কামিজের এক অংশ তুলে নিয়ে বৃত্তাকার বেলি বাটনে মুখ ডুবিয়ে দিল। সহসাই মধুর সমস্ত কায়া শিরশিরিয়ে উঠল। শরীরের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে বিষের ন্যায় সুখানুভব ছড়িয়ে পড়ল। ঠিক ওই মুহূর্তে একটা ফোন সশব্দে কেঁপে উঠতেই রুমের ভেতরের থমথমে নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন হয়ে গেল। শব্দটা যেন অন্ধকার ভেদ করে ছুরির মতো কেটে গেল। নিজের কাজে বাধা পড়ায় লোকটার চোখে মুখে বিরক্তির ছায়া নেমে এলো। মুহূর্তের মধ্যেই একটা গভীর হাঁপ ছেড়ে আসা বিরক্তির ঝাঁজে চারপাশটা পূর্ণ হয়ে উঠল। লোকটা উঠে দাঁড়িয়ে উল্টো দিকে ঘুরে পকেট থেকে ফোনটা বের করে আনলো। স্ক্রিনে ঝলসে ওঠা আলোয় খুব ধীরে, একদম হিসেবি ভঙ্গিতে চোখের কোণে একবার তাকালো মধুর দিকে, অতঃপর অতীব নির্লিপ্ততায় ফোনটা অফ করে ফেললো। ফোনটা অফ করে লোকটা আস্তে ধীরে পেছন ফিরে মধুর দিকে তাকালো। অন্ধকারের জন্য মধুর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না, তবুও লোকটা মধুর মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল। ঠিকই বুঝতে পেরেছে মেয়েটা বিস্ফোরিত চোখে নির্বাক হয়ে ওকেই দেখছে। মেয়েটা মরিয়া হয়ে হয়তো বোঝার চেষ্টা করছে এই মানুষটাকে, কেন বারবার তার কাছে আসে, কেন তাকে এইভাবে স্পর্শ করে। লোকটা নিঃশব্দে হাসলো, অতঃপর কোনো শব্দ ছাড়াই মধুর দিকে এক ধাপ এগিয়ে আসলো। মধু কিছু বুঝে ওঠার পূর্বেই সে হালকা ঝুঁকে মধুর গালে গভীরভাবে একের পর এক কয়েকটা চুমু এঁকে দিল। মধু কেঁপে উঠল, ওর দম বন্ধ হয়ে আসলো। ক্ষণকালের মধ্যেই লোকটা ওর কোমল অধরে শব্দ করে একটা চুমু খেলো। তারপর ঠিক যেভাবে সে নিঃশব্দে এসেছিল ঠিক সেভাবেই অন্ধকারে মিলিয়ে গেল। মধু স্থির দাঁড়িয়ে রইল। ওর মনে হচ্ছে নিজের শরীরটা আর নিজের নিয়ন্ত্রণে নেই। ওর বুকের ভেতর জমাট বাঁধা একটা যন্ত্রণা উঠে এলো। অপরিচিত একজন পুরুষের এমন অযাচিত স্পর্শ আর ভালো লাগছে না ওর। এই স্পর্শের ঘিনঘিনে স্মৃতি ওকে অসহ্য করে তুলেছে। এই মুহূর্তে মধুর ইচ্ছে করছে হয় সে নিজে মরে যাক, নয়তো এই লোকটাকে খুন করে ফেলো। মধু সত্যি আর এইসব সহ্য করতে পারছে না। দুই হাত দিয়ে মুখ ঢেকে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়ল। অন্ধকার স্টোর রুমে ওর কান্নার শব্দ দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকলো। বেশ অনেকটা সময় পর ওর কান্না থামলেও বুকের ভারটা কমলো না। মধু স্টোর রুম থেকে বের হয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। দরজাটা বন্ধ করে ট্যাপ খুলে চোখে মুখে ঠান্ডা পানি ছিটাতে লাগলো বারবার। ওর শরীরটা কাঁপছে, হাতে পানি ঠিকঠাক ভাবে ধরছেও না। ওয়াশরুমের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকাতেই ওর বুকের ভেতরটা ছটফট করে উঠল। ওর ঠোঁট দুটো ফুলে লাল হয়ে আছে, ঠোঁটের এক পাশ কেটে রক্ত জমাট বেঁধে আছে, গলার নিচের পুরো অংশ ছড়িয়ে আছে লাল লাল কামড়ের দাগ, যেন কেউ নিজের উপস্থিতি ওর শরীরের মাঝে জোর করে লিখে রেখে গেছে। মধুর মনে হচ্ছে এই দাগগুলো ওর শরীরে বসে থাকা কোনো চিহ্ন নয়, বরং আত্মাই বসে থাকা জলজলে ক্ষত। সেই দিন যেমন মধু লোকটার মুখ দেখতে পায়নি, আজও তেমনই ভাবে ওই লোকটার মুখ দেখতে পায়নি। তবে আজ একটা বিষয় মধু স্পষ্ট দেখেছে। লোকটা যখন উল্টো দিক হয়ে ফোনটা বের করেছিল, তখন স্ক্রিনের আলোয় মধু স্পষ্ট দেখেছে লোকটার মাথায় হুডি টানানো ছিল। এর বেশি কিছুই আর মধু দেখতে পায়নি। একটা চাপা দম বন্ধ করা শ্বাস বেরিয়ে আসে মধুর কণ্ঠনালী চিরে। এরপরেও মধু নিজেকে যতটা সম্ভব সামলে নেয়। ওর হাত কাঁপলেও
ওড়নাটা গলায় ভালোভাবে জড়িয়ে নেয় যাতে গলার ভয়ঙ্কর দাগগুলো কারোর চোখে না পড়ে। আয়নার দিকে শেষবারের মতো নিজের দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস টেনে দরজাটা খুলে বেরিয়ে এসে নিজের ডেস্কের দিকে হাঁটা শুরু করে মধু। ওর কেবলই মনে হচ্ছে একজোড়া গভীর চোখের দৃষ্টি ছায়ার মতো ওকে অনুসরণ করছে। ঘড়ির কাঁটা দুপুর 1টা পেরিয়ে গেছে। সূর্যটাও ক্লান্ত ভঙ্গিতে তার আলো ছড়াচ্ছে। নাইভ হাঁটতে হাঁটতে রুশানলের কেবিনের সামনে এসে থামলো। ওর মনে হচ্ছে শরীরটা যেন আর চলতে চাইছে না। সকাল থেকে টানা 1.5 ঘন্টা একের পর এক রুগী দেখে শেষ করার পর 2টা ক্রিটিক্যাল সার্জারি করতে হয়েছে ওকে। মন আর মস্তিষ্ক দুটোই এখন জ্যাম হয়ে আছে। কেবিনের দরজা ঠেলে নাইব ভেতরে ঢুকতেই দেখে কর্নারের সোফাটা খালি পড়ে আছে। এক মুহূর্তও দেরি না করে ও ক্লান্ত শরীরে সেই দিকে এগিয়ে যায়। সোফায় গা এলিয়ে বসতেই শরীরের সমস্ত হাড় যেন শীতল হয়ে আসে। এই তো ঘন্টাখানেক পূর্বে রেভেন ওকে ফোন করে জানিয়েছে আজ রাতে নাকি ওদের একটা মিশন আছে, সেজন্য ওকে প্রস্তুত থাকতে বলেছে। নাইব একজন ডক্টর হয়ে মোটেও এইসব পুলিশের ঝামেলায় জড়াতে চায় না, কিন্তু রোশানল নাকি বলেছে এই কাজে ওর হেল্প লাগবে। এই বিষয়টা নিয়ে ও এখন এই ক্লান্ত শরীরে রোশানলের সাথে কথা বলতে ছুটে এসেছে, কিন্তু রোশানল কেবিনে নেই। ওয়াশরুমের ভেতর থেকে ঝর্ণার ঝমঝম পানি পড়ার শব্দ ভেসে আসছে। নাইব বুঝতে পারলো রোশানল ভেতরে আছে। একটা ক্লান্ত নিঃশ্বাস ফেলে মাথাটা সোফার পেছনে এলিয়ে দিয়ে চোখ বন্ধ করলো নাইব। ওর মনে হচ্ছে একটু ঘুমাতে পারলে হয়তো পৃথিবীটা পাল্টে যেত। শরীর এতটাই ক্লান্ত যে কতটা সময় চলে গেল নাইব বুঝতেই পারলো না। হঠাৎ একটা রাশভারী কণ্ঠ গম্ভীরভাবে শব্দে নাইব চোখ মেলে তাকায়। রোশানল দাঁড়িয়ে আছে সামনে, হাতে একটা শুভ্র রঙা কোমল তুলতুলে টাওয়াল। টাওয়াল দিয়ে ও নিজের ভেজা সিল্কি ব্রাউন চুলগুলো মুছে নিচ্ছে। চুলের ডগা থেকে পানি গড়িয়ে গড়িয়ে গলায় নেমে এসেছে। পরনে সাদা শার্ট, কিন্তু কলারের ওপরের 2টা বাটন খোলা। খোলা অংশ দিয়ে ভেজা বুকের উন্মুক্ত ঊর্ধ্বাংশ দেখা যাচ্ছে। সেখানে পানির ছোট ছোট বিন্দু জমে আছে, যেন কাচের ওপরে ভেসে আছে স্বচ্ছ শিশির ফোঁটা। নাইব বুঝতে পারলো রোশানল সদ্য শাওয়ার নিয়েছে, কিন্তু এই অসময়ে শাওয়ার নেওয়ার কারণ কি নাইব ঠিক বুঝতে পারলো না। বিশেষ করে কোনো কারণ ছাড়া নিজের সময় মতো নষ্ট করার মানুষ তো অন্তত রোশানল নয়। নিজের কৌতূহল দমাতে না পেরে নাইব শেষমেশ বলেই ফেলল, এই অসময়ে শাওয়ার নিয়েছিস যে? রোশানল হাতের ভেজা টাওয়ালটা নাইবের দিকে ছুঁড়ে মেরে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের সাদা শার্টের কলারটা ঠিক করতে করতে বলল, সন্দেহজনক পারফিউমের গন্ধ দূর করার জন্য। রোশানল ছুঁড়ে মারা টাওয়ালটা নাইবের ওপর পড়ার আগেই নাইব টাওয়ালটা ধরে ফেলল। রোশানলের কথার মানে বুঝতে না পেরে ওর মুখের অভিব্যক্তি পাল্টে গেল। বিভ্রান্ত, বিস্মিত আর কৌতূহল একসাথে জেঁকে বসলো ওর চোখে মুখে। ও টাওয়ালটা পাশে রেখে বিস্মিত কণ্ঠে শুধালো, সন্দেহজনক পারফিউমের গন্ধ মানে? তোর কথার মানে বুঝলাম না। রোশানলের ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি খেলে যায়। ওটা বোঝা তোর কাম্য নয় নাইভ। ওসব বুঝতে হলে বউ থাকতে হয়। বন্ধুর এমন খাপছাড়া জবাবে নাইব হতভম্ব হয়ে গেল। ও রোশানলের দিকে তাকিয়ে হতবুদ্ধির ন্যায় বলল, মানে তোর কি বউ আছে নাকি? রোশানল কোনো জবাব দিল না, শুধু নাইবের আড়ালে ঠোঁটের কোণে চাপা হাসি ফুটিয়ে তুলল। আসলে কিছুক্ষণ আগে ও মধুর কাছে গিয়েছিল। নিশ্চয় মেয়েটা ওর শরীর থেকে পূর্বের ন্যায় চেনা পরিচিত পারফিউমের সুবাস পেয়েছে। এই সুবাস দূর করার জন্যই ওকে এই অসময়ে শাওয়ার নিতে হয়েছে। রোশানল জানে ওর বউ বুদ্ধিমতী। বুদ্ধিমতী বউটা ওর গায়ে এই সুবাসটা পেলে নিশ্চয় ওকে সন্দেহ করবে, যেটা রোশানল কোনোভাবেই চাইছে না। তবে নিজের রাগ ক্ষোভ আজকে ওর আদরে বউটার ওপরে মেটাতে পেরে বেশ ভালোই লাগছে ওর। কত বড় সাহস মেয়েটার!
ওকে ভুলে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে? নিজের সাথে যেহেতু অন্য একজনকে জড়িয়ে নিয়েছে, তাহলে প্রথম দিন অফিসে এসে ওকে দেখার পর তখন এমন মরা কান্না জুড়ে দিয়েছিল কেন? ক্ষণকালের মধ্যেই ওর ভাবনায় ব্যাঘাত ঘটে নাইবের বিরক্তিপূর্ণ কণ্ঠস্বরের শব্দে। কিরে, কিছু বলছিস না যে? একটা প্রশ্ন করেছি তো তোকে। রোশানল প্রশ্নটা এড়িয়ে গেল খুব স্বাভাবিক ভঙ্গিতে। তুই হঠাৎ এখানে এই সময়? হসপিটালের ডিউটি শেষ? নাইব একটা ক্লান্তিপূর্ণ শ্বাস ফেলে বলল, আজকের জন্য ডিউটি শেষ। আর রেভেন ফোন করেছিল, আজ রাতের মিশনের ব্যাপারে বলেছে, তাই তোর সাথে এই নিয়ে কথা বলতে এসেছি। রোশানাল চোখের কোণে একটা তীক্ষ্ণ দৃষ্টি ফেলে এগিয়ে গেল নিজের চেয়ারের দিকে। ও চেয়ারে বসতেই নাইফ উঠে দাঁড়িয়ে ডেস্কের সামনে রাখা গেস্ট চেয়ারের একটাই গিয়ে বসলো। দুইজনই নিজের জায়গায় সবে মাত্র বসা মাত্রই রুমের ভেতরে একটা ভারী নীরবতা নেমে এলো। কিছুক্ষণের মধ্যেই সেই নীরবতা ভেঙে কথোপকথন শুরু হলো দুজনের মধ্যে আসন্ন রাতের ভয়ঙ্কর দায়িত্ব নিয়ে। বেলা গড়িয়ে বিকাল 4টার ঘর পেরিয়েছে। বিকালের শান্ত নরম রোদ জানালার ফাঁক গলিয়ে মেঝেতে আছড়ে পড়ছে। রুমের এক কোণে রাখা টেবিলে বসা মায়া এক মনে বই পড়ছে। পুরো টেবিল জুড়ে ছড়িয়ে আছে বই, খাতা, হাইলাইটার আর অজস্র পড়াশোনার সামগ্রী। পরের সপ্তাহে ওর এইচএসসি পরীক্ষা। এখন সামান্য সময় নষ্ট করার কোনো সুযোগই নেই। অন্যদিকে ঘরের মাঝখানে দাঁড়িয়ে মেহেরান নিজের লাল রঙের বলটা নিয়ে খেলছে। বাচ্চাটা দুপুরে ঘুম থেকে উঠে প্রথমেই দেখেছে ওর মামুনি বই খাতার মাঝে ডুবে আছে। এখন বিকেল হয়ে গেছে, তারপরে ওর মামুনি একই জায়গায় বসে আছে, মনোযোগ দিয়ে লিখেই যাচ্ছে। মেহরান ভেবেছিল আজ মামুনির সাথে বাহিরে ঘুরতে যাবে, পার্কে খেলবে, তারপর পছন্দের চকলেট আইসক্রিম খাবে। এদিকে তার মামুনি বই ছাড়া আর আশেপাশে কোথাও তাকাচ্ছে না। মেহরানের ছোট মাথাটায় একটা বিষয় কিছুতেই ঢোকে না। একটা বই যেখানে কোনো ছবি নেই, কোনো মজার গল্প নেই, কোনো রঙিন পাতার ঝলক নেই, সেটা মানুষ কিভাবে এত মন দিয়ে পড়ে? ওর ভেতরের বই তো, ওর নিজের বই তো কত রং, কত ছবি, কত গল্প আছে, তাও সে 10 মিনিট পড়লেই বিরক্ত হয়ে যায়। আচ্ছা, বড়রা কি এই বিরক্তিকর বই ছাড়া আর কিছুই বোঝে না? একটা ছোট্ট শ্বাস ফেলে বাচ্চা ছেলেটা বলটা ফেলে দিয়ে মায়ার টেবিলের পাশে এসে দাঁড়ালো। মায়া খাতায় লিখতে লিখতেই মেহরানের উদ্দেশ্যে বলল, কি হলো, কিছু বলবে? মেহরান আদুরে গাল দুটো ফুলিয়ে বলল, মামুনি চলো না বাইরে যাই, আইসক্রিম খেয়ে আসি। মায়া ইচ্ছে থাকা সত্ত্বেও মাথা নাড়িয়ে বলল, না বাবা, এখন পারবো না, সামনে আমার পরীক্ষা, আমাকে পড়তে হবে, পরে যাব। মেহরান ঠোঁট উল্টে ফেলল। পরের মুহূর্তেই ওর ধূসর বাদামি চোখ দুটো পানি জমে উঠল, আর তারপর শব্দ করে কেঁদে ফেলল। মায়া বিরক্ত হলো। বিচ্ছুটা শান্তিতে একটু পড়তেও দেয় না, সবসময় জ্বালিয়ে মারে। তবে ও মেহরানের ওপর যতই বিরক্ত হোক না কেন, ওর ওপর রাগ দেখাতে পারে না। ওর আদুরে গোল গোল মুখটা দেখলেই মায়ার সব রাগ উধাও হয়ে যায়। মায়া একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ার থেকে উঠে এসে হাঁটু গেড়ে মেহরানের সামনে বসে নরম গলায় বলল, আর কাঁদিস না, একটু বোঝার চেষ্টা কর, পরীক্ষা না থাকলে তোর সাথে যেতাম তো। কিন্তু বাচ্চা ছেলেটা কিছুই বুঝতে চাইল না। ও জেদ ধরে বসে রইল। এখন যাবে মানে এক্ষুনি যাবে। মায়া হাল ছেড়ে দিল। ও বইটা বন্ধ করে একটা রুদ্ধশ্বাস ফেলে বলল, আচ্ছা, কান্না থামা এখন, চল যাই, কিন্তু মাত্র 10 মিনিট, ঠিক আছে? মেহেরান সঙ্গে সঙ্গে কান্না থামিয়ে দিল। ও চোখ মুছে উচ্ছ্বাসে মাথা নাড়ালো। মায়া উঠে যেয়ে মেহরানকে রেডি করিয়ে দিল, তারপর নিজেও রেডি হয়ে নিল। রেডি শেষে মায়া পার্সটা হাতে নিয়ে বাসাটা ভালোভাবে লক করে মেহরানকে নিয়ে বাইরে বেরিয়ে এলো। বেলা আরো একটু নেমে এসেছে। রাস্তায় হালকা বাতাস বইছে, নীলাভ আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে।
চারপাশে অসংখ্য মানুষের যাতায়াত করছে। সবকিছু মিলিয়ে একদম সাধারণ একটা বিকাল। বাসার কাছেই থাকা ছোট্ট একটা পার্কের সামনে বসা আইসক্রিমের স্টলের সামনে এসে দাঁড়ালো মায়া। আইসক্রিমওয়ালার কাছ থেকে মায়া দুটো আইসক্রিম কিনলো, একটা চকলেট ফ্লেভার আর একটা ভ্যানিলা ফ্লেভার। মায়া চকলেট আইসক্রিমটা মেহরানের হাতে দিয়ে ভ্যানিলা আইসক্রিমটা নিজের হাতে রাখলো। তারপর ব্যাগটা খুলে টাকাটা বের করে আইসক্রিমওয়ালাকে দিল। টাকা দেওয়া শেষ করে মায়া পাশ ফিরেই দেখে মেহরান নেই। মুহূর্তেই মায়ার বুকটা ধক করে উঠল। মুখের রংটা ফ্যাকাশে হয়ে গেল। ঠিক 5 সেকেন্ডের আগেও বাচ্চাটা ওর পাশেই দাঁড়িয়েছিল। মায়া চারিদিকে তাকালো। মানুষজন হাঁটছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে, কেউ দোকান থেকে কিছু নিচ্ছে, কিন্তু মেহেরান কোথাও নেই। মায়ের গলা শুকিয়ে গেল, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। ও দিশেহারা গলায় বলল, মেহরান, মেহরান, কোথায় গেলি তুই? কোনো জবাব আসে না। মায়া হন্তদন্ত হয়ে এগিয়ে যেতে যেতে এদিকে ওদিকে তাকাতে লাগলো। ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে, হৃৎপিণ্ডটা যেন গলা অবধি উঠে এসেছে। আরো কিছু দূর এগিয়ে যেতে মায়ার চোখ যায় রাস্তার মাঝ বরাবর। বাচ্চা ছেলেটা আইসক্রিম খেতে খেতে কখন যে রাস্তার মাঝখানে চলে এসেছে বুঝতেও পারেনি। মায়ের সমস্ত শরীর মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে গেল। ওর পা দুটো ওখানেই জমে গেল। রাস্তার উল্টো দিক থেকে একটা বড় বাস দ্রুত গতিতে ছুটে আসছে। মায়ের চোখের পলক পর্যন্ত পড়ল না। ও চিৎকার করার ভাষাটুকুও হারিয়ে ফেলল। হাতের আইসক্রিমটা ইতিমধ্যেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ও শুধু দেখলো বাসটা মেহরানের কাছে এগিয়ে আসছে। ও আর কিছুই করতে পারছে না। বাসটা এখন মাত্র কয়েক হাত দূরে অবস্থান করছে। ক্ষণকাল পরে কি ঘটতে চলেছে সেটা দেখার ক্ষমতা মায়ার নেই। ও দুই হাতে নিজের মুখটা চেপে ধরে ধপধপ করে মাটিতে বসে পড়ে ভাঙা গলায় চিৎকার করে উঠল। চোখ থেকে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে। শ্বাস যেন গলায় অবধি আটকে আছে। কিছুক্ষণের মধ্যে শোনা গেল আশেপাশে মানুষের ভিড় ও দৌড়াদৌড়ির শব্দ। মায়া চোখ মেলে তাকালো, দেখলো সামনে রাস্তার এক পাশে ভিড় করে দাঁড়িয়ে আছে মানুষজন। ও এক ঝটকায় উঠে দাঁড়ালো, তারপর হাঁপাতে হাঁপাতে দৌড়ে গেল ভিড়ের দিকে। ওর হাত পা কাঁপছে, গলা শুকিয়ে চৈত্রের খরার মতো কাট কাট হয়ে গেছে। ভিড় ঠেলে সামনে যেতেই মায়া দেখলো একজন ছেলে মেহরানকে কোলে নিয়ে পেছনে দাঁড়িয়ে আছে। ছেলেটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে ছোট্ট মেহরানকে। বাচ্চা ছেলেটা ভয়ে জড়সড় হয়ে আছে। মেহরানকে পুরোপুরি অক্ষত দেখে মায়া একটা গভীর শ্বাস টানলো। ও আর দাঁড়িয়ে থাকতে পারলো না। দৌড়ে গিয়ে ছেলেটার কোল থেকে মেহরানকে কোলে তুলে নিয়ে নিজের বুকের সঙ্গে সঙ্গেই করে জড়িয়ে নিল। ওর চোখের পানি থামার নামই নিচ্ছে না। মেহরানের সারা মুখ, কপালে, মাথায় মায়া পাগলের মতো চুমু খেতে খেতে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহর অশেষ রহমত, তুই ঠিক আছিস বাবা, কিচ্ছু হয়নি তোর, আমার সোনা বাবা, আমার লক্ষ্মী বাবা। মায়ার শরীর কাঁপছে। আধমরা হয়ে যাওয়া ভয়টা যেন এখন বুকের ভেতর থরথর করছে। ভিড় করে দাঁড়িয়ে থাকা সবাই ওদের দিকে তাকিয়ে আছে। কেউ বলছে আলহামদুলিল্লাহ, কেউ বলছে অল্পের জন্য বড় একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেছে, আবার কেউ বলছে একটা কেয়ারলেস কেউ হয়, এতটা কেয়ারলেস কেউ হয়, একটা বাচ্চাকে একা রাস্তার মাঝে ছেড়ে দিয়েছে। এইদিকে মায়া মেহরানকে বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে বারবার বলছে, তুই ভালো আছিস বাবা, তুই একদম ঠিক আছিস, আল্লাহ তোরে হেফাজত করেছে বাবা। বিকালের সূর্য ধীরে ধীরে নরম হয়ে এসেছে। চারপাশের গুঞ্জনও সময়ের সাথে সাথে কমে আসছে। ভিড় ধীরে ধীরে সরে যাচ্ছে। কেউ হাঁটছে, কেউ আবার কৌতূহলী চোখে শেষবারের মতো তাকিয়ে নিজ গন্তব্যের দিকে চলে যাচ্ছে। মায়া এখনো মেহরানকে আঁকড়ে ধরে আছে। ওর হৃদস্পন্দন অস্থির হয়ে আগের তুলনায় নিয়ন্ত্রিত, শরীরের কম্পনও আস্তে আস্তে কমে আসছে। একটা গভীর শ্বাস টেনে চোখের পানি হাতের তালুর সাহায্যে মুছে নিল মায়া।
ছেলেটাকে ধন্যবাদ দিতে হবে। একটা এই ছেলেটা যদি মেহেরানকে সময় মতো না বাঁচাতো, তাহলে মেহেরান এর যে কি হয়ে যেত ভাবতেই শিউরে উঠছে মায়া। নিজেকে ধাতস্থ করে পাশে দাঁড়িয়ে থাকা যুবকের দিকে তাকালো। মুহূর্তেই ওর চোখ দুটো গোল গোল হয়ে গেল। এটা তো সেই ছেলে যে সেই দিন গাড়ি চালিয়ে কাদা ছিটিয়ে ওর জামা নোংরা করে দিয়েছিল, আর রাগে মায়া ওর গাড়ির কাঁচ ভেঙে ফেলেছিল। এই ছেলেই আজ মেহেরানকে বাঁচিয়েছে ভাবতেই চোখ কপালে উঠে গেল মায়ার। এতক্ষণ বিষয়টা খেয়ালই করেনি, করবেই বা কিভাবে? মায়া তো তখন ভয় আর কান্নায় দুনিয়ায় ডুবেছিল। তবে যাই হোক, ছেলেটা অন্তত একটা ধন্যবাদ প্রাপ্য। একটা রুদ্ধ শ্বাস ফেলে মায়া নিচু গলায় বলল, ধন্যবাদ মেহেরানকে বাঁচানোর জন্য। মেহেব মায়ার কথায় কর্ণপাত করলো না। ও কেবলই বিস্মিত আর স্থির নয়নে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। মাথার মধ্যে ঘূর্ণির মতো বয়ে চলেছে অজস্র প্রশ্ন। এই বাচ্চাটা দেখতে হুবহু ওর ভাই রোশানলের কার্বন কপি। চোখের মনি, চুলের রং, গায়ের রং, চেহারার গঠন সব মিলিয়ে একেবারে বিস্ময়ের চূড়ান্ত রূপ। এতটা মিল কিভাবে সম্ভব? এ যেন অসম্ভবের কাছাকাছি। ওর ভাইয়ের একটা বাচ্চা আছে আর মেহেব সেটা জানবে না? এমনটা কি করে হতে পারে? আর হতেও পারে, কারণ রোশানাল কখনো নিজের বিষয়ে খোলাখুলি ভাবে ওদের কিছুই জানায়নি। তাছাড়া এই মেয়েটা যেই দিন ওর গাড়িতে কাঁচ ফেলে ভেঙে দিয়েছিল, সেই দিনও মেয়েটার সাথে একটা বাচ্চা ছেলেকে দেখেছিল। ওই দিন বাচ্চাটার মুখে মাস্ক ও মাথায় ক্যাপ থাকার কারণে এই ও বাচ্চাটার মুখ দেখতে পায়নি। কিন্তু আজ, উফ, এত এত প্রশ্ন আর কৌতূহলে মেহেবের ভেতরে চূড়ান্ত পর্যায়ে অস্বস্তি জমা হলো। এমন অস্বস্তিকর কৌতূহল আর চূড়ান্ত বিস্ময় ভরা, চেপে রাখতে না পেরে মেহেব শেষমেশ জিজ্ঞাসা করেই ফেলল, বাচ্চাটার বাবার নাম কি? প্রশ্নটা শুনেই মায়ার ভুরু কুঁচকে গেল, চোখের কোণ সরু হয়ে উঠে এলো, বুকের ভেতরটা চাপা অস্বস্তি জমে গেল। কথা নেই, বার্তা নেই, সোজা বা বলছে বাচ্চার বাবার নাম কি? এই লোকটা মেহরানের বাবার পরিচয় জানতে চাইছে কেন? কি দরকার তার? উদ্দেশ্য আছে নাকি কোনো? উদ্দেশ্য থাক বা না থাক, এসব জেনে মায়ার কাজ কি? তবে মায়া তো মেহেরানের বাবার পরিচয় প্রকাশ করবে না। যেখানে মেহেরানকেই ওর বাবার বিষয়ে জানতে দেওয়া হয় না, সেখানে অন্য কাউকে বলার তো প্রশ্নই আসে না। মায়া ঠোঁট টিপে কাট কাট গলায় বলে উঠল, দুঃখিত, আমার ব্যক্তিগত ব্যাপারে কাউকে বলতে আমি পছন্দ করি না। এই বলে মায়া মেহেবকে কিছু বলার সুযোগ না দিয়ে মেহেরানকে কোলে নিয়ে দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। আর পেছনে রেখে গেল এক জোড়া বিস্মিত চোখের গভীর দৃষ্টি। রাত ঘন হয়ে এসেছে, ঘড়ির কাঁটা ইতিমধ্যে একটা পেরিয়ে গেছে। চট্টগ্রাম বন্দরের দিকে মুখ করা বিশাল সমুদ্রের কালো জলে চাঁদটা ফ্যাকাশে ভাবে নিজের আলো ছড়াচ্ছে। সমুদ্রের ঢেউয়ের ভাঙা শব্দের মধ্যে মাঝে মধ্যে ভেসে আসছে জাহাজের ইঞ্জিনের গভীর গর্জন। বন্দরের ভেতরটা এখন আধা অন্ধকারে মোড়ানো। দূরের কয়েকটা হলুদ লাইট টিমটিম করে জ্বলছে। সমুদ্রের কাঁচা নোনা ধারা যেন গন্ধের চারপাশটা ভারী হয়ে আছে। এমন নিস্তব্ধ ভৌতিক পরিবেশে দূর থেকে একটা কালো মাইক্রো এসে থামলো গেটের পাশে। গাড়িটার গায়ে কোনো নাম্বার প্লেট নেই, কোনো সাইন নেই যার মধ্যে এর পরিচয় শনাক্ত করা সম্ভব। পুরোটাই ব্ল্যাক অপস স্টাইলের। গাড়ির ডান পাশের দরজাটা খুলে নামলো রোশানল। গায়ে ক্যাজুয়াল কালো শার্টের ওপরে কালো জ্যাকেট জড়ানো, মুখে কোনো অভিব্যক্তি নেই। চোখ দুটো অস্বাভাবিক শান্ত, অথচ সেই শান্ততার মাঝে আড়াল হয়ে আছে ভয়ানক স্থিরতা। হাওয়ায় সামান্য ঝাপটা তোলার সাথে সাথে ওর বাদামি সিল্কি চুলের এক ফালি নরমভাবে কাপড়ে আশ্রে পড়েছে। ক্ষণকালের মধ্যেই গাড়ির বাম পাশের দরজা খুলে নামলো নাইভ। গায়ে জড়ানো কালো হুডি ও সাদা ডেনিম। গভীর কালো চোখ দুটোই ক্লান্ত ভাব থাকলেও
দৃষ্টির তীক্ষ্ণতা রাতের অন্ধকারকে ধারালো ছুরির মতোই চিরে যায়। দুজনেই বন্দরের ভেতরে এগিয়ে যেতে যেতে নিজেদের হাতের গ্লাভস পরে নিল। অন্যদিকে চট্টগ্রামের বন্দরের অভ্যন্তরে একদম কর্নারে একটা পুরনো কন্টেনারের ছায়ার পাশে দাঁড়িয়ে আছে রেনেব। মাথার ক্যাপ কালো, পরনে কালো জ্যাকেট ও হোয়াইট ডেনিম। ঠান্ডা হাওয়ার ঝাপটায় ওর জ্যাকেটের এক পাশটা সমান তালে উঠছে। রেনেব হাত ঘড়ির দিকে তাকালো। যত সময় গড়াচ্ছে ততই রাগ, ঘৃণায়, ওর অসহায়তায় দুটো চোখ আরো লালচে হয়ে উঠছে। আজকের মিশনের রিপোর্ট ও পুলিশ ডিপার্টমেন্টে জমা দিয়েছিল, কারণ ও চেয়েছিল মিশনের আনুষ্ঠানিক অনুমতি। কিন্তু ফলাফল? আইজি নাসের হায়দার ও ডিআইজি কামরুল ইসলাম একদম ঠান্ডা মাথায় বলেছে, এমন কিছু হলে পুলিশ ডিপার্টমেন্ট জানতো। এইসব বাজে গুজবে কান দিয়ে সময় নষ্ট করো না, নিজের কাজ করো। রেনেব জানতো ঠিক এমন কিছুই একটা উত্তর দেবে তারা, কারণ পাচার চক্রের সাথে তারা নিজেরাই জড়িত। তারা কখনোই এই মিশনের পারমিশন দেবে না। নিজেদের পাপ বাঁচাতে মিশনটাকে ব্লক করে দিয়েছে। যারা দেশের নিরাপত্তা রক্ষার শপথ নিয়েছে, আজ তারাই নিজের হাতে অন্ধকার ব্যবসা চালাচ্ছে। রেনেব দাঁতে দাঁত চেপে ভেতরে টগবগিয়ে ফুটতে থাকা রাগটা সামলে নিতে চাইল। ও ওদের উদ্দেশ্যে একটা ভয়ঙ্কর গালি দিয়ে বিড়বিড় করে আওড়ালো, সব দুইটা দেশের নামে কলঙ্ক। রেনেব জানে আজ রাতে কোনো অফিসিয়াল পুলিশ ফোর্স আসবে না। যা করার ওদের তিনজনকেই করতে হবে। ও আবারও ঘড়ির দিকে তাকালো। ঘড়ির কাঁটায় ইতিমধ্যে 1:10 পেরিয়ে গেছে। এই পর্যায়ে রেনেবকে কিছুটা চিন্তিত দেখালো। ও ঠোঁট কামড়ে সতর্ক দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে রইল। ক্ষণকাল পরই ওর 2 জোড়া বুটের খসখস শব্দ শুনতে পেল। আস্তে আস্তে ছায়ার মধ্য থেকে 2টা কালো অবয়ব বেরিয়ে এলো। অবয়ব দুটো কাছে এগিয়ে আসতেই তাদের মুখাবয়ব বন্দরের জ্বলতে থাকা টিমটিমে হলুদ আলোয় স্পষ্ট হয়ে উঠল। রেনেবের চোখে স্বস্তির এক তীব্র ঝলক দেখা গেল। ওদের ছাড়া এই মিশনটা কমপ্লিট করা ওর জন্য প্রায় অসম্ভবের নামান্তর।